মাহবুব ভাই, আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বক্তব্যগুলো দিয়েছেন, বক্তব্যের একটা সুর মনে হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, বর্তমান রাজনৈতিক যে ইয়েটা আছে আপনাদের ইয়াতে, এবং একইভাবে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ওখানকার যিনি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, উনিও কিন্তু এই ধরনের বক্তব্যই দিয়েছেন। তো আমরা কি এটা ভাবতেই পারি যে 2016 সালটা খুবই ভালো এবং সমঝোতার মাধ্যমে একটা ভালো কিছু রাজনৈতিক অঙ্গনে হবে? আজকের যে জনসভা, সেই জনসভাতে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার বক্তব্যের সারমর্ম হচ্ছে, দেশটা আমাদের সবারই, সকলের দেশ। এই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য রাজনীতি, শক্তিশালী রাজনীতি দরকার, এবং রাজনীতিটা যদি আমরা সবাই একত্রে কাজ করি, সংবিধান মানে আমাদের সংবিধানের প্রত্যেকটা মৌলিক মূলনীতি যদি আমরা ফলো করি, আমরা যদি আগায়, যদি আমার মনে হয় যে দেশের জন্য, জনগণের জন্য, রাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য অনেক ভালো হবে। এটাই ছিল ওনার বক্তব্য। এবং আমাদের যে রাজনীতির সংকট রাষ্ট্রের চলছে, যেটা আপনারা কিভাবে বলবেন আমি জানি না, যেটা ওনার অবস্থান থেকে হয়তো স্বীকার করতে পারেন, অস্বীকার করতে পারেন, আমরা একটা সংকটের মধ্যে আছি, রাজনীতির সংকটের মধ্যে আছি। এবং ধরেন যেটা অ্যাকচুয়ালি ওনারা নির্বাচন করেছেন, 5 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের কিছু বক্তব্য আছে চালাই করে চায়নি তারা যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং সেই সময় সরকার বা আওয়ামী লীগের যে জনসমর্থন ছিল, তারা ওয়াকিবল ছিল সরকার বিভিন্ন রিপোর্ট নিয়ে। তারা দেখছে যে বিএনপি যদি নির্বাচনে আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ হয়তো জিততে পারবে না। এই জন্যই সরকার টেলিফোন করে, এটা যদি আন্তরিকভাবে চাইতো বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বিএনপি নির্বাচনে আসুক, তাহলে বেগম খালেদার সঙ্গে টেলিফোনের জাস্ট একটা মেয়রের মতো হলো। ওটা টেলিফোনে যায় সারা খোঁজে টেলিফোন করলো, কথা হলো, তারপর তো যা হওয়ার হয়ে গেল, একতরফা নির্বাচন করে ফেললো। আর এই ব্যাপারে যেটা অ্যাকচুয়ালি আমাদের নির্বাচন দেখানো হয়েছে, আমাদের কনস্টিটিউশনে এই গণতন্ত্রের কথা বলা আছে। বাংলাদেশে স্বাধীন হয়েছিল, দেশের মানুষ আত্মীয়তা দিয়েছে, দেশ স্বাধীন করেছে গণতন্ত্রের জন্য কিন্তু। এবং যে এই আপনার সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা আছে, যে ভোটাধিকার কথা বলা আছে, যে মানবাধিকার কথা বলা আছে, ব্যক্তি স্বাধীনের কথা বলা আছে, মৌলিকতার কথা বলা আছে, স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে, এবং স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলা আছে। হ্যাঁ, সেগুলো কি আসলে আছে? আমরা এখন কি হলো, 2005 সালে 5 জানুয়ারি নির্বাচনটা মাইট ইজ রাইট হলো। এবং এসএস সাহেব মনে আছে, আমরা টেলিভিশন সবাই জাতীয় জানে, সে বলছে আমি প্রত্যাহার করছি। আর এই ডিসি সাহেব বলে রিটার্নিং বলছে না, প্রত্যাহার হয়নি। কিভাবে লিখলে প্রত্যাহার হবে? তারপর ধরেন 154 সিটে আপনি নির্বাচন ছাড়া আপনার পার্লামেন্ট হয়ে গেল, মেজর হয়ে, মানে আর দরকার নাই, ওটা দিয়ে কনফার্ম করতো। তাহলে এই সংবিধানের স্পিডি নির্বাচন নাকি এটা? এই নির্বাচন বেসিক ডেমোক্রেসি, আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসিও খারাপ। এই নির্বাচন এখন কনস্টিটিউশনটা কি হলো? রাজনৈতিক অস্থিরতা। কেননা আপনি ধরেন রাইট, কনস্টিটিউশনাল রাইট মানুষের, এটাকে আমরা তো ফলো করতে পারবেন না। আপনি এদের ধরেন সুশাসন দিতে পারছে না। আপনি একটা নামক্রস্ত একটা বিরোধী দল বানালেন, তারা এটা পিকুলিয়ার টিবোলিংয়ের মতন, সরকারও আছে আবার বিরোধী দলও আছে। এটা এবং তাদেরকে আওয়ামী লীগ বিশ্বাস করেন না, বা ভালো করে বিশ্বাস করেন না, এটা বিরোধী দল, ঠিক আছে। আর সরকার সমালোচনার কেউ নেই। আজকে শাসন করবেন আপনি, সত্যি বিরোধী দল থাকবে, সরকার রাইট ট্র্যাকে থাকে। আপনার যে আজকে আপনার তেলের দাম দেখেন, আপনি কি ইন্টারন্যাশনাল মার্কেটে $35 তেলের দাম কম, ইন্টারন্যাশনাল দেশেও কমে না। $100 থেকে $35 কমে না। বিকজ যদি স্ট্রং থাকতো, স্ট্রং এটা পেমেন্টটা করতে হচ্ছে, জনগণ পেমেন্টটা করতে হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ালেন নাম না 8 বার। তারপর দুর্নীতি কোথায় নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয় করা হয়ে গেছে। যেটা বিরোধী দল থাকলে হয়তো সরকারকে স্ট্রেট পদে, সোজা পদে পদ দেখাতে পারতো। সেটা তো হচ্ছে না। আপনার রেমিটেন্স কমে গেছে, ইনভেস্টমেন্ট নাই। প্রতি বছর উচ্চশিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত 50-55 লক্ষ লোক আসতেছে শ্রমের বাজারে। আমরা তাদেরকে চাকরি দিতে পারবো না, পাচ্ছি না, তাদের ইনভেস্টমেন্ট নাই।
এই অস্থিরতার কারণে ইনভেস্টমেন্ট কমে গেছে কেন? যে কি হবে, এটা অনিশ্চিতের মধ্যে আছে। আপনাদের দেশটা তো সকল মানুষের জনগণের, সরকার আসবে, সরকার যাবে। এখন এই যে এই ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা থাকলাম পিপলস মেম্বার ছাড়া, তাহলে আপনার এই যে আপনার স্টেবল না আসলে ফরেন ইনভেস্টমেন্ট নাই, প্রাইভেট ইনভেস্টমেন্ট নাই, রেভিডেন্স নাই। আপনি এখন ক্রেডিটার্স, ওই সাপ্লাইয়ার্স ক্রেডিট নিচ্ছেন, সেখানে যিনি লোনটা বিক্রি করতেছে বিদেশ থেকে, যিনি আনতে বড় না, যিনি আনতে পারছে উনি কমিশন খাচ্ছেন, তারপরে এটা আবার টেন্ডারে দিয়ে নিজের লোকগুলো দিচ্ছে। মানে প্রত্যেক জায়গাতে আপনার এই যে ডেভেলপমেন্ট বেশিরভাগ তো সাপ্লাইয়ার্স ক্রেডিটে চলছে এটা। তো আপনার ব্যাংকগুলোর টাকার গোলা হয়ে গেছে, দ্যাট ইজ কোনো ইনভেস্টমেন্ট, কেউ নিচ্ছেও না, না মতো ব্যবসার পরিবেশও নেই আপনার। এই সিচুয়েশনে আপনার উই হ্যাভ টু কাম আউট ফ্রম দিস সিচুয়েশন। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ধরেন আমরা তো রাজনীতি করি, তার বাইরে তো আমরা ব্যক্তি একটা। আমি আমার দেশটাকে সুন্দর চাই, শক্তিশালী চাই, এখানে সকল অধিকার থাকুক সেটা চাই, মানবাধিকার চাই। নির্বাচন কমিশন দেখেন আপনার এটার তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ পুরোপুরি। পার্লামেন্ট বিভাগগুলোর কথা আপনি ধরেন, এই যে লাস্ট পৌরসভা নির্বাচন দেখেন, আপনাদের তো টেলিভিশন আসছে, পত্রিকা আসছে, কোন পৌরসভায় সংসিতা হয়নি কেন? এবার আওয়ামী লীগের জিতানোর জন্য। তারা কোন ব্যবস্থা নিচ্ছে? ইলেকশনের আগের দিন, ইলেকশন নির্বাচনের আগের দিন ভোরবেলা পাশের 800-1200 ভোট, 1100 ভোট সিল মালা, ওই যে পিজনের ভিতরে যদি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন, কেন্দ্র দখল বন্ধ করছে, কিন্তু পিজনের ব্যবস্থা নিচ্ছে, ক্ষমতা নেই ওদের, কারণ ওটা করা হয়েছে সরকার দলের পক্ষে। শুধু বিএনপি তো কাছে, বিএনপি জনগণের নিয়ে বিএনপি আছে 80%। আমরা মনে করি এখনো যে কোনো জায়গায় আলাপ করবেন আপনি, সাধারণ মানুষের সঙ্গে আলাপ করেন, 80% জনগণ মানুষ বিএনপির পক্ষে আছে, 20% সরকার আছে। আজকে কিন্তু এই এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি বলেন 80% লোক যদি আপনাদের সাথে থাকে, তাহলে ওই নির্বাচনে আপনারা কেন গেলেন? কোথায় যে নির্বাচনটা 2014 সালে হলো, হ্যাঁ 80% লোক যদি থাকে, যে কোনো সময় দেখেন আপনারা কিন্তু মেয়র ইলেকশনে গিয়েছিলেন, এবং দেখা গেল যে আওয়ামী লীগের একটাও কিন্তু আওয়ামী লীগের জিততে পারেনি। আমি এটা উত্তর দিচ্ছি, আমরা নির্বাচনে যেতে চেয়েছিলাম, আমাদের ভয় ছিল যে নির্বাচন কমিশন অথর্ব, মেরুদণ্ডহীন, তাদের মানে তারা সাংবিধানিক দায়িত্ব পালনে অক্ষম, প্লাস সরকার প্রভাব বিস্তার করবে এবং রাহুলের এবং তারা যেহেতু তার জনসমর্থন এই প্রভাব বিস্তার করে নিয়ে নেবে। এই জন্য আমরা ছিলাম সাম নিউট্রাল একটা বডি থাকবে, সে বডিতে ইলেকশন দেখেন। এখন এবার দেখেন সামনে না, আপনি দেখেন আপনি আমাদের বক্তব্য আমরা যাইনি, সাবসিকুয়েন্টলি আমরা উপজেলা ইলেকশনে আমরা পার্টিসিপেট করছি। আমি দেখাচ্ছি প্রথম নির্বাচন, উপজেলা নির্বাচন, প্রথম দ্বিতীয় বলবো ফাইন মেজরিটি পেয়ে গেছে, থার্ড ফোর্থে কি করলো, কি হলো আপনি জানেন? মানুষ শুনুন, বাংলাদেশের মানুষকে বলতে পারেন যে মেমোরি শর্ট নাই, ভুলে যায়, এত মেমোরি শর্ট না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কি করেছে, কিভাবে দখল নিয়ে নিল। আসেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে আগের দিন ভোট বাক্স ভর্তি করা, কে না জানে, পত্র টেলিভিশনে আসছে, পত্র পত্রিকা আসছে, বেগম খালেদা জিয়া প্রচার করতে তার গাড়িতে আক্রমণ করছে, পাল্টা মামলা হয়েছে তার কর্মচারীর বিরুদ্ধে আর বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে। আপনি শুনেন নির্বাচনের দিন একটা কুরুক্ষেত্র ছিল, এটা যুদ্ধক্ষেত্র ছিল। নির্বাচন তো হলো উৎসব হবে, নির্বাচন হলো আমার রাইটটা, অধিকারটা আমি প্রয়োগ করব, এর মধ্যে এটা স্বাধীন আপনি প্রয়োগ করতে না। আপনি দেখেন আপনি এই যে সরকারের অধীনে নির্বাচন হলো মেয়র নির্বাচন, 11 মধ্যে ভোট শেষ, আপনি লাস্ট সর্বশেষ পৌরসভা নির্বাচন আপনি দেখেন বেড়েছে কিছু করতে, কারণ সরকার ইনফ্লুয়েন্স করতেছে। আজকে কিন্তু বিএনপি জনসমর্থন নেই, সরকারের নাই, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের অবস্থা আরো করুন, বিলিভ মি। বিলিভ মি, আপনি গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের যারা 15-20 বছর থেকে আওয়ামী লীগ করছে, তারা কোনো আওয়ামী লীগ করে না, কারণ ইয়াং অশিক্ষিত, আধা শিক্ষিত, হ্যাঁ কিছু ছেলেবেলে আপনার পেন্সিলের ব্যবসা করে, জমি দখল করে, চাঁদাবাজি করে, পুলিশের লোক করে, যে কোনো কিছু হলে পুলিশ তাদেরকে হেল্প করতে, এবং ওরা বাধা দিলে, আওয়ামী লীগ নেতা বাধা দিলে ওদের অপমান করছে। আওয়ামী লীগের সংগঠন বলতে মানে যাচ্ছে এই সন্ত্রাসী এবং সব পুলিশ নির্ভর করছে আওয়ামী লীগ সংগঠন, তাদের জনসমর্থন করুণ অবস্থা গ্রাম পর্যায়ে। আচ্ছা হ্যাঁ, উনি যেটা বলেছেন যে আপনাদের কোনো জনসমর্থন নাই, না আপনি এটা দিয়ে শুরু করেন, আওয়ামী লীগের কোনো জনসমর্থন নাই। আমি আসলে একটা করতো না তো নির্বাচন থাকলে না প্লিজ। আচ্ছা, আমরা আসলে যে আলোচনাটা মানে শুরু করতে চেয়েছিলাম, এখানে সিরাজ ভাই আছেন, সবাই মিলে একটা সুন্দর পরিবেশে, কিন্তু
একটি অশ্লীল কিছু কথাবার্তা বলে একটি দল সম্পর্কে, যে দল এই দেশে স্বাধীনতা এনেছে, যে দল মুক্তিযুদ্ধের মানে বঙ্গবন্ধু নেতৃত্বে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একটি স্বাধীন জাতিরাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রামে এই যে বছরের বছর ধরে কাজ করে যাচ্ছে, 6 দশকের বেশি সময় ধরে যে দলের অবস্থান বাংলাদেশে, সেই দলের কর্মীদের সম্পর্কে, নেতাকর্মী সম্পর্কে আমি মনে করি যে এই ধরনের ঢালাও বক্তব্য দিয়ে আমি মনে করি তিনি নিজেকে ছোট করেছেন, এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে এটি এক ধরনের অশ্লীল বাক্য আলাপ ছাড়া আমি কিছুই মনে করি না। তবে যে কথাটি বলতে চাই যেটা হলো যে এই যে আজকে সমাবেশ হয়েছে বা নির্বাচনে 5 তারিখে নির্বাচন বিষয়ে আমরা আসলে কথা বলছি, এবং এই যে আলোচনার যে শিরোনাম সেটি হলো রাজনৈতিক সহিষ্ণুতা। সহিষ্ণুতা তো এমনি এমনি হয় না, সহিষ্ণুতার সাথে অনেকগুলো প্রপঞ্চ জড়িত। যেমন আজকে যদি রাজনৈতিক সহিষ্ণুতার কথাই বলা হয়, এই সহিষ্ণুতার ক্ষেত্রে সবচেয়ে বড় ছাড় দিয়েছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তার প্রমাণ হলো যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে জাতি এই স্বাধীন করেছে, সেই বঙ্গবন্ধু আমাদের মহান নেতা, তার হত্যাকাণ্ডের পরে দীর্ঘ সময় 21 বছর আমরা অপেক্ষা করেছি, আমরা কোনো প্রতিহিংসার সেইভাবে কোনো আশ্রয় নেইনি। এর চেয়ে বড় সহিষ্ণুতা আর কি দেখতে চান? আমরা এই যে বাংলাদেশে আমরা এই যে আইনের শাসনে বা যে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করেছি, আমরা দীর্ঘ সময় পরে এই যে বিজয়ের মাসে আমাদের এর আগে আমরা যে মুক্তিযুদ্ধের যে সেই ঘাতক রাজাকার আলবদর সেই তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি, এবং আমরা এই যে আলোচনা হয়েছে যে আলাপ আলোচনা ছাড়াই অথবা একটি চালাকি করে নির্বাচন, আপনি এর চেয়ে কি সহিষ্ণুতা আশা করতে পারেন যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই যে গত নির্বাচনের আগে তাদেরকে আলোচনা আহ্বান জানিয়েছিলেন, ফোন করেছিলেন, এবং ফোন করার পরে কি ধরনের অশ্লীল বাক্য বরণ করা হয়েছিল সেটি আমরা এই প্রসঙ্গে নাই গেলাম, এবং তারপরে দায়সারাভাবে আলোচনার প্রস্তাবটা দেওয়া হয়েছে। তারপরে দায়সারা স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে মন্ত্রী পরিষদে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব আসনগুলো তাদের দেওয়া হবে। বাদ দিলাম সেই কথা, যদি মানবিক আরেক ধাপে গিয়ে যে আমরা মানুষ হিসেবে যদি রাজনীতিকে বিবেচনা করি, সেখানে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র কোকো যখন মারা গিয়েছে, তারপরে নিজে স্বতঃপ্রণোদিত হয়ে তিনি তার বাসায় গিয়েছিলেন, এবং তারপরে কি ঘটনা ঘটেছিল, বাসার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই যে এর চেয়ে অসহিষ্ণু আচরণ আপনি বলতে চাচ্ছেন যে আলোচনার বারগুলো প্রত্যেকবার ওখান থেকে আসছে, বন্ধ করেছে। আরেকটি বিষয় সেটি হলো যে এই যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা মনে করি যে আমরা এই নির্বাচনে একটি গণতন্ত্রের বিজয় আমরা আজকে এই যে আমরা পালন করলাম, এবং সেখান থেকে বিএনপি এই নির্বাচনটি তারা করেনি, এবং নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতার আশ্রয় নিয়েছে, বিএনপি কি পেয়েছে? বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে শতাধিক মানুষকে হত্যা করেছে, পেট্রোল বোমা দিয়ে মানুষের মুখ নষ্ট করে দিয়েছে, সম্পদের হানি করেছে, 800 স্কুল ঘর পুড়িয়ে দিয়েছে, এবং এই দেশে একটি জঙ্গিবাদী মৌলবাদী শাসন এবং বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের যে বিরুদ্ধে এই যে স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যে তাদের যে দীর্ঘ যে ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের লাস্ট প্রেক্ষিতে তারা এই নির্বাচনের যে সহিংসতা, সেই সহিংসতার মাধ্যমে তারা এই জাতির যে অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত বাঙালি জাতির যে একটি আকাঙ্ক্ষার ভিত্তিতে যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত গণতান্ত্রিক যে বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় আঘাতটি এসেছিল এই নির্বাচনের কেন্দ্র করে যে সহিংসতা গত 2 বছর তারা করেছে, এবং সেই সহিংসতায় পরে তারা আসলে কি পেয়েছে? তারা সেই রাজনীতির যে গণতন্ত্রের পথ, সেই পথ থেকে তারা ছিটকে গেছে। তারা আজকে তারা যে নির্বাচন কমিশন নিয়ে তারা আজকে কথা বলছে, বেগম খালেদা যে নির্বাচন কমিশনকে নিয়ে যে আজকে কটাক্ষ করেছে, সেই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করে তারা প্রমাণ করেছে যে তারা এই নির্বাচন কমিশন সম্পর্কে যে কথাগুলো বলেছে তারা ভ্রান্ত, এবং এটা তাদের মন গড়া বক্তব্য। এবং আমরা তো দেখেছি নিকট অতীতের কথা, এই বাংলাদেশের নির্বাচন নিয়ে কি না হয়েছে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক দল হিসাবে যে বিএনপি যে আশা করে অথবা তাদের দাবি করে, সেই দলটির জন্ম হয়েছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং উচ্চ আদালতের রায়ের মাধ্যমে এই যে তাদের যে আদর্শিক নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির পদটি পর্যন্ত অবৈধ হয়ে গিয়েছে। সুতরাং এই যে অবৈধ সরকার, অবৈধ রাষ্ট্রপতি, এইরকম কালিমা মাথায় নিয়ে যে দলটি কাজ করেছে, আমরা মনে করেছিলাম যে জিয়াউর রহমান সেই হত্যাকূট ষড়যন্ত্রের যে রাজনীতি শুরু করেছে, খালেদা জিয়া একটি আধুনিক বর্তমান সময় অনেক পার করে এসেছেন, এবং সেই সময় পরে উনি একটি সুস্থ স্বাভাবিক রাজনীতি ফিরে আসবেন, কিন্তু
সেই জামাত বিএনপি জিয়া রহমানের বিএনপিতে জামাত যুদ্ধাপরাধের যিনি যাত্রা শুরু করেছিলেন, তার সাথে আর এক ধাপ এগিয়ে বেগম খালেদা জিয়া জঙ্গিবাদ মৌলবাদকে সাথে নিয়ে এই বাংলাদেশটাকে একটা আফগান তালেবানি স্টাইলে এই দেশে একটি রাষ্ট্র কায়েম করতে চেয়েছেন। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ উনি কিন্তু তারপর বলছেন যে বিএনপি এখনো মানুষ 80% লোক বিএনপির পক্ষে, আপনি বলেন। না, এটা এটা একটা রং, কারণ 80% লোক বিএনপির পক্ষে নেই। এবং এই যে লাস্ট নির্বাচনটি হলো 2008 সালের নির্বাচনে আমরা 48% ভোট পেয়েছিলাম, এবং সেই এবারের নির্বাচনে আমরা কিন্তু 52% এই পৌর নির্বাচনে ভোট পেয়েছি। 4% ভোট আমাদের বেড়েছে, 4% ভোট তাদের কমেছে। সুতরাং ভোটের যে হিসাব, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রমাণ করে যে এখানে আওয়ামী লীগের ব্যক্তিগতভাবে যদি মনে করেন, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিমধ্যে বেশ কয়েকটি স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমরা পেয়েছি, তাতে তার ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেড়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের দল তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার যে ভিশনারি অ্যাটিটিউড, তার যে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে, আজকে যে মাথাপিছু আয় বিএনপির আমলে যেটা $543 ছিল, সেটি আজকে প্রায় $1314 হয়েছে। আজকে এই দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এই কথাগুলো আমি বলছি এই কারণে, উনি কিন্তু বললেন যে বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট হয় না, কোনো কিছু হয় না, বাংলাদেশ রেমিটেন্স নাই। আজকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত 7 বছরে 7 গুণ বৃদ্ধি পেয়ে আজকে $26 বিলিয়ন হয়েছে। আজকে 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আজকে রেমিটেন্সের কথা উনি বললেন, সেখানে কিন্তু আজকে $14 বিলিয়ন রেমিটেন্স, প্রায় $15 বিলিয়ন। আজকে গত এই যে দেখেন, এই যে বছরের প্রথম গত 6 বছরে একটি সরকার কিভাবে ম্যানেজমেন্টে কতভাবে এগিয়ে যাচ্ছে, যে একটা সরকারের ব্যবস্থাপনার দিক থেকে যে 192 কোটি বই কিভাবে তারা বিতরণ করছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে। আজকে যে বিদ্যুতের কথা বললেন, সেই বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে যে বিদ্যুৎ ছিল তাদের 3200 মেগাওয়াট, সেখানে প্রায় আজকে হয়েছে 14,077 মেগাওয়াট। আজকে এই যে বাংলাদেশের যে উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতাকে থমকে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো যারা পাকিস্তানি ধ্যান ধারণায় বিশ্বাস করে, যারা স্বাধীনতার মাসে বলতে পারে যে মুক্তিযুদ্ধের যে মীমাংসিত বিষয় যেটি আজকে মামলা হয়েছে, যে আমাদের এই যে সংবিধান নিয়ে আমাদের বিএনপি বন্ধু এখানে সংবিধান নিয়ে আছেন, সেই সংবিধানটা খুলে দেখেন, যে সংবিধানে লেখা আছে যে 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই সাংবিধানিক যে স্বীকৃত বিষয়টিকে আজকে কালিমা লিপ্ত করে আজকে সেই বিষয়গুলো, সুতরাং বিএনপি আসলে চায়, খালেদা জিয়া আসলে চায় এই দেশটা সেই মধ্যযুগে ফিরে যাক, এই দেশটা আবার একটি দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত হোক, এই দেশে খালেদা জিয়ার সন্তানরা যেভাবে সম্পদ পাচার করেছে, এই দেশে সেই অবস্থায় ফিরে যাক। কিন্তু বাংলাদেশের মানুষ সেই অবস্থা চায় না, সেই অবস্থা চায় না বলেই কিন্তু আজকে এই যে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকারটি এগিয়ে যাচ্ছে, সেই সরকারের সাথে তারা একত্র হয়ে কাজ করেছে, তারা অতীতের এই অন্ধকার যুগে কখনো ফিরে যেতে চায় না। শেখ ভাই, মাহবুব ভাই, ভাইসামাল ভাই একটা কতগুলো পয়েন্ট তুলেছেন। একটা হচ্ছে সরকার আন্তরিকভাবে চায়নি সেই সময় সংলাপ আলোচনা করতে একটা, এবং উনি বলছেন যে দায়সারা করাচ্ছে এবং কার্যত আসলে বিএনপিকে হটায় রাখছে নির্বাচন থেকে, এইটা একটা পয়েন্ট। আর একটা জিনিস উনি বলেছেন যে বিরোধী দল, কার্যকর বিরোধী দল না থাকায় আমাদের অনেক সমস্যার সমাধান হচ্ছে না। হ্যাঁ, এই দুটাকে আপনি কিভাবে মিলান? ধন্যবাদ আপনাকে। আসলে দুই দলকে প্রতিনিধিত্ব করেন, তারা অফিসফুল করেন পার্টি, তো তারা তো যাদের অবস্থান থেকে চোখ বন্ধ করে বড় কথা বলবেন, কেউ কারো কাছে তো হাঁটবেন না। আসলে নির্মোহভাবে বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, 2014 সালের যে নির্বাচনটি, সে নির্বাচনটা সবাই স্বীকার করে সরকারি দলের দায়িত্বশীল লোকজন যারা পলিটিক্স করেন, বক্তৃতা কি বলেন সেটা একরকম, কিন্তু বক্তৃতার বাইরে যখন আপনি কথা বলবেন, তারাও বলবেন যে আমরা আসলে এটা একটা আদর্শ নির্বাচন হয়নি, উপায় ছিল ইত্যাদি বলে, সংবিধানের দোহাই দেন। তো সংবিধানটা আমি দোহাই বলবো যে নির্বাচনটা যদি ইনক্লুসিভ করার সদিচ্ছা থাকতো আসলে, তাহলে আমার মনে হয় অপেক্ষা করা যেত, করার জন্য আলাপ আলোচনার সুযোগ নেওয়া যেত। তার প্রমাণ হচ্ছে অতি সম্প্রতি টাঙ্গাইল উপনির্বাচন, লতিফ সিদ্দিকী সাহেবের সংবিধান লেখা আছে আসন শূন্য হইবার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করিতে হইবে। 90 দিন কিন্তু শেষ হয়ে গেছে, উচ্চ আদালতে গেছে, যাওয়ার পরে আরো 2 মাসের বাড়িয়ে দিয়েছে। তখন যখন আপনি খালি সংবিধানের কথা বলছেন, হ্যাঁ সংবিধানের বাধ্যবাধকতা আছে, কিন্তু সংবিধানে এটাও তো আছে
65(2)তে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুগভাবে নির্বাচিত সদস্যদিগকে লইয়া এবং এই অনুচ্ছেদের 3 ধারায় মানে মহিলা সংসদ যারা তাদেরকে নিয়ে সংসদ গঠিত হইবে। সংবিধানে এই নির্দেশটাও আছে। এখানে আমি একটা প্রাসঙ্গিক বলে নিই, আমাদের সংবিধানে কিন্তু পার্লামেন্ট এবং সংসদ সদস্য বলা আছে। সংসদকে সংবিধানে সাংসদ বলে কোনো শব্দ নাই, কিন্তু আমরা মিডিয়ায় বিভিন্ন জায়গায় বক্তৃতায় এই অসাংবিধানিক সাংসদ শব্দ ব্যবহার করি। যাই তো এখন সংবিধানে ওই ধারাটিও আছে, তো সেটিকে উপেক্ষা না করে আমার ব্যক্তিগত ধারণা যদি আমরা মানে গার্জিয়ান অব দি কনস্টিটিউশন যাকে বলা হয় সর্বোচ্চ আদালত, সেখানে রেফারেন্সের জন্য যাওয়া হতো। যদি বলা হতো যে সাংবিধানিক এই সমস্যা এবং আমরা একমত হতে পারছি না, অথচ একটা পার্টিসিপেটরি ইলেকশন করতে গেলে আমরা নির্বাচনের সময় নেওয়া দরকার, আমাদের সময় দরকার, আলাপ আলোচনা করে আমার মনে হয় একটা সুযোগ মিলত সেখানে। কিন্তু আন্তরিক আমার মনে হয় ছিলেন না বলে সরকার পক্ষের আরেকটা বিরোধী দল, আপনারাও তো এই বিষয়টা জানেন যে সুপ্রিম কোর্ট ইজ দি গার্জিয়ান অব দি কনস্টিটিউশন, আপনারা কেন উদ্যোগ দিলেন না নির্বাচন যাতে আলাপ আলোচনার মাধ্যমে আরো কিছু পিছিয়ে সমঝোতার ভিত্তিতে একটা পার্টিসিপেটরি ইলেকশন করা যায়, তারাও কিন্তু উদ্যোগ দেননি। আর সে নির্বাচনে যেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারটি আর দাওয়াতের ব্যাপারটি আমি যেটা বলবো, দাওয়াতের ব্যাপারটি এটা অনেস্ট বেগম দিয়ে বলেছিলেন আমি আজকে যেতে পারবো না। ঠিক আছে, আপনি যদি আন্তরিক হতেন তাহলে কালকে আসেন, পরশু আসেন, যদি আলোচনাটা হোক এটা চাইতেন আমার মনে হয় সেটা করা যেত। কিন্তু পরবর্তীকালে বেগম জিয়ার কাছে আর কোনো প্রস্তাব যায়নি। ওই একদিনই টেলিফোনে আপনি দাওয়াতের জন্য কথা বলবেন একজন লোককে, দাওয়াতের জন্য কথা বললে আসার জন্য দাওয়াত করবেন, কমিউনিটি কথা বলা দরকার। টেলিফোনে এমনি তো বেশি কথা বলতে নেই, এখন এগুলো বললে তো খারাপ। এখন ছেলে মেয়েরা বলে কথাবার্তা এরকম দীর্ঘ সময় ধরে, আপনি টেলিফোন দাওয়াত করতে 1.5-2-3 মিনিট আলোচনা করলে হতো এবং সে আলোচনা রেকর্ড হয়েছে। কথাবার্তা ওটার মধ্যে হয়নি এবং রেকর্ড হয়েছে, রেকর্ড সেটা পাবলিক করা হয়েছে। তাতে মনে হয়েছে কি ওই টেলিফোনের আলোচনাটাই বোধহয় করা হয়েছিল বেগম জিয়াকে ইরিটেট করে, উনি কিছু উল্টাপাল্টা কথা বলে ফেলুক, খারাপ কথা বলে ফেলুক, খারাপ কথা বলে ফেললে এটা জাতিকে শোনায় দেবো আমরা যে উনি কি বলেছেন। এটা মনে হয়েছে প্রেডিকশনটা কেন আমার আমার মনে হয়েছে যে ওই যে আন্তরিকতার অভাব আমার মনে হয় দুই পক্ষেই ছিল। আর এই যে বিরোধী দল না থাকতো, বিরোধী দলের কথা তো এগুলো আলোচনা করার, বিরোধী দলের কথা মাহমুদুল ফখর সাহেব যেটা বলেছেন, হ্যাঁ সত্যি কথা, সংসদে একটা শক্ত বিরোধী দল না থাকতে সরকারের উপর চাপ থাকে না, সরকারকে পথ ঠিক পথে দেখানো যায় না, সরকার সতর্ক থাকে না। কিন্তু আমরা এটা খালি বাংলাদেশে নয়, এর বাইরেও জানি, দেখি ভারতের এই এখন ভারতের মধ্যে কনস্টিটিউশন করে বিরোধী দল নাই, কংগ্রেস নাই, 54 সিট পায়নি, 500 এই, কিন্তু তারপরেও ওই কংগ্রেসের ভয়ে অস্থির বিজেপি সরকার। আমাদের দেশের ইতিহাস যদি বলি, মজলুম জনতা মওলানা ভাসানী যাকে বলা হয় এদেশে সকল নেতার নেতা, দুজন ছাড়া শেরেবাংলা গফুরুল্লাহ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছাড়া বাংলাদেশের যত নেতা ছিলেন সব নেতার নেতা বলা হয় মওলানা ভাসানীকে। তিনি তো কখনো সরকারে যাননি, ক্ষমতায় যাননি, কিন্তু ক্ষমতার বাইরে থেকেও তিনি কি একজন সত্যিকার অর্থে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেন নাই? তিনি কি সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করেন নাই? এবং অনেক ক্ষেত্রে করেন নাই, করেছেন, সেটাও করা যেত। বিএনপি আমার মনে হয় সেই ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। সংসদের বাইরে থেকেও যে দায়িত্ব, বিএনপির মতো বিশাল দল যত কথাই বলুক, কেউ এটা ওইটা বলে, এখন দুই দলের হিসাব দেখলে তো বাংলাদেশের লোক হবে 32 কোটি। সব জনগণ বিএনপি বলে বিএনপির পক্ষে, আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের পক্ষে, তাহলে তো জনগণের নামে। হ্যাঁ, তো কিন্তু আসলে তো তবে এটা সত্যি কথা, দুই দলের জনসমর্থন কাছাকাছি, একটু কম বেশি হতে পারে বিভিন্ন সময় অবস্থানের কারণে। এক সময় বিএনপির অবস্থান কমে গেছিল, তাদের ক্ষমতা থাকার পরে ক্ষমতায় দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, অন্যায়, মাস্টার পৃষ্ঠপোষকতা ওনারাও করেছেন, ওনাদের সময় এগুলো হয়েছে, ওনাদের সময় অনিয়ম হয়েছে, আসতো না। একইভাবে এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আওয়ামী লীগের গত 7 বছরের যে শাসনের অনিয়ম আর দুর্নীতির কথা বলছেন, খালি কথায় কথায় বেগম খালেদা জিয়ার পরিবারের কথা বলা হয়, ক্ষমতা থাকার সময় বলা হয়নি। ক্ষমতা থেকে যাক,
তারপর এই আমলের দুর্নীতি, টাকা পাচার ইত্যাদি ইত্যাদি, এগুলো নিশ্চয়ই এখন হয়তো ভয়ে কেউ বলছে না, সাহস করছে না, পরে যখন সাহস পাবে তখন জানা যাবে এই আমলে কি হয়েছে, এগুলো জানা যাবে। তো এগুলো কোনো আমলে দুই দল বিশেষ করে কেউ কম করেছেন বলে কেউ কম করছেন বলে মনে হয় না। তো আজকে আমি যে কথাটি বলতে চাই যে আজকের জনসভায়, আজকে তো এখনো আছে এই সময়টা, এখন আমরা পরের দিনে যাইনি, আজকের জনসভার সবচেয়ে লক্ষণীয় যেটা ব্যাপার, স্বস্তিদায়ক ব্যাপার, আমি গতকাল একটা টক শোতে আজকে জনসভা আগে আমি বলেছিলাম যে আজকের জনসভাটি সুন্দরভাবে করবে, দুই দলই করবে, সরকার বিরোধী দলকে বিএনপিকে এ সভা করতে দেবে। তো এটা বিএনপির আজকে যে বক্তব্য, আপনি 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আগে বিএনপি এরকম বক্তব্য ছিল না, উত্তেজক বক্তব্য ছিল, খুব আক্রমণাত্মক বক্তব্য ছিল, ইভেন আওয়ামী লীগেরও খুব আক্রমণাত্মক, আওয়ামী লীগের তো 1 মাস আগেও আক্রমণাত্মক বক্তব্য ছিল, ভূমিকা ছিল। কিন্তু এখন এবার দুই পক্ষকে আমরা দেখছি একটু সহিষ্ণু, নমনীয় আছে। আমার মনে হয় দুই পক্ষে, বিশেষ করে বিএনপির মধ্যে এই উপলব্ধি এসছে যে তারা ভুল করেছেন, কিছু কিছু ভুল তো করেছেন। আমি ব্যক্তিগতভাবে এটা বিএনপির অনেক বন্ধু বান্ধব যারা জানেন, সবাই তো জানেন, একটা সময় সম্পর্ক তো ছিল, নিবিড় সম্পর্ক ছিল, তো তারা খুশি হন, মাঝে মাঝে একটু রাগ করেন। আমি যেটা মনে করি 1998 সালে জামাতকে নিয়ে জোট গঠনের আগ পর্যন্ত বিএনপি খুব একটা বেশি বড় ভুল করে নাই। যেগুলো করেছে, একটা এরকম বুর্জোয়া পার্লামেন্টারি দল যখন রাজনৈতিক নেতৃত্ব দুর্বলতা, বিএনপি বেগম খালেদা জিয়া প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন 91 সালে ক্ষমতায় অনেক সিনিয়র নেতা ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, মির্জা গোলাম হাফিজ ছিলেন, আব্দুল সালাম তালুক ছিলেন, জেনারেল মাজদুল হক ছিলেন, তারপর কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন, আব্দুল মান্নান ভূঁইয়া, এরকম অনেক, কর্নেল আকবর হোসেন আর্মি লোক হলো, অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতাও ছিলেন, এরকম অনেক সিনিয়র লোক ছিলেন এবং যাদের বেগম খালেদা জিয়ার উপর প্রভাব ছিল এবং বেগম খালেদা জিয়া যাদের কথা শুনতেন এবং তিনি প্রথম রাজনীতিতে এসছেন, ফলে পরামর্শগুলো নিতেন। কিন্তু পরবর্তীকালে কেউ মরে গেলেন, চলে ইত্যাদি ইত্যাদি করে পরবর্তী সময়ে এই নেতৃত্বের দুর্বলতা বিএনপির মধ্যে দেখা দেয় এবং বিএনপিতে 1 নাম্বার হচ্ছে কিছু অরাজনৈতিক লোক রাজনীতিতে যাদের কোনো কন্ট্রিবিউশন নাই, ক্যারিয়ার পলিটিশিয়ানস নন এমন, এবং দলের রাজনৈতিক নেতৃত্বকে রেখেছে অর্নামেন্টাল রাখার জন্য কিছু লোক রাখা লাগে, মাঝে মাঝে বক্তৃতা জানান দেন যে আমরা দলের সঙ্গে আছি, কিন্তু দলের নীতি নির্ধারণের, সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা, সেই জায়গায় তাদের কোনো ভূমিকা নাই এবং সেটা দলটি, আমার ব্যক্তিগত ধারণা, কর্মচারীদের দলটা চালানো হয় এবং যে কর্মচারী আরো বিপজ্জনক হচ্ছে, যে কর্মচারী দিয়ে বিএনপি দলটি পরিচালিত হয়, আমরা সবাই তাদেরকে চিনি, এরা কেউ কখনো বিএনপি করে নাই এবং কেউ কেউ বিএনপি বিরোধী ছিল। জিয়াউর রহমানের নির্বাচনকালে যারা বিএনপি বিরুদ্ধে, যারা ওসমানীর পক্ষে কাজ করেছেন, তার লিফটে পোস্টার লিখেছেন, বিএনপির বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে বক্তৃতা ড্রাফট করেছেন, যারা ওসমানীর সমস্ত লিটারেচার বিভিন্ন আজাদ প্রেসে ছাপিয়েছেন, বাণিজ্য করেছেন, এরা এখন বেগম খালেদা জিয়ার খুব কাছের লোক, উপদেষ্টা, কেউ কেউ থিঙ্ক ট্যাঙ্কে আছেন এবং এরা করলে ন্যাচারালি আপনি কর্মচারী দিয়ে, বিএনপি বহু লোক আছে, বিএনপির এখন তো পুরনো বাদ দেন, ছাত্র দল দিয়ে যাদের রাজনীতি শুরু, প্রথম রাজনীতিকে বলা হয় প্রথম প্রেমের মতো, একটা লোক 10টা প্রেম করলেও প্রথম প্রেম কেউ কখনো বলে না, তো রাজনীতিকেও বলা হয় যে প্রথম রাজনীতি যারা শুরু করে, এখন ছাত্র দল জন্মের পর থেকে যারা ছাত্রলোক করছেন, শুরুর দিকে যারা, এদের রাজনীতির বয়স হয়ে গেছে এখন 30-35 বছর এবং অনেকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, এই যে সুবিধাবাদী লোক অ্যালবার্ট ঠেলা, তারা সামনে আসতে পারে না, এখানে টাকা পয়সা দিয়ে কমিটি কিনতে পারে না, ফলে ওরা আসতে পারে না। এই না, আমি যেটা বলছি, অথচ এই শক্তিটা আছে, কিন্তু যেগুলো বলা হয় নাই লোক, তা না, প্রচুর লোক আছে, এই যে এই 30-35 বছর যাদের রাজনীতির বয়স হয়েছে, 25 বছর রাজনীতিক বয়স হয়েছে, এরা এখনো আছে, এরা এখনো বিএনপি ভালো হলে আনন্দ লাফায়, খারাপ কিছু হলে গোপনে বাথরুমে গিয়ে হলো কাঁদে যে আবার দলের এরকম ক্ষতি হলো। এই শক্তিটাকে যদি সামনে আনতো তাহলে এই ভুলগুলো বিএনপি করেছে। তারপরে এই জামাতের সঙ্গে ঐক্য করে আমার মনে হয় বিএনপি রাজনৈতিক জীবনে, বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি এটি হয়েছে, কারণ বিএনপির ঘোষণাপত্রের শুরু বাক্যটা হচ্ছে ঐতিহাসিক মুক্তির সংগ্রামের সোনালী ফসল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের পবিত্র আমানত এবং অলঙ্ঘনীয় অধিকার। প্রাণের চেয়ে প্রিয় এই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুদৃঢ় ও সুরক্ষিত করে রাখাই হচ্ছে আমাদের কালের প্রথম ও প্রধান দায়িত্ব। বিএনপির ঘোষণাপত্রের প্রথম এই দুটি বাক্য,
জামাতকে সঙ্গে নিয়ে আপনি এই অঙ্গীকার পালন করবেন, আমার মনে হয় সম্ভব না। সেই ভুলের খেসারত বিএনপিকে দিতে হচ্ছে। বিএনপি এতে নির্বাচনমুখী উদার গণতান্ত্রিক দল বলে আমরা জানি, এবং এখনো মনে করি বিএনপির ক্যারেক্টারটা হচ্ছে এইটা। কিন্তু যাদেরকে সঙ্গে নিয়ে তারা রাজনীতি করেছিলেন ক্ষমতার জন্য বা যে কোনো কারণে, ওদের তো বিএনপির ইমিডিয়েট ক্ষমতা, খোকন সাহেবরা নিশ্চয়ই চাইলে তারা আগামী কাল যদি ইলেকশন তারা চাইবেন আমরা ক্ষমতা যাই, এরকম একটি দল। কিন্তু যারা সঙ্গে আছেন তাদের তো আগামীকাল আগামী পরশু ক্ষমতা টার্গেট না, তাদের এজেন্ডা তো সেটা না। তাদের এজেন্ডা হচ্ছে তাদের নেতাদেরকে রক্ষা করা, তাদের দলকে রক্ষা করা, তাদের আত্মরক্ষা করা, এই সমস্ত এজেন্ডা। এবং এই এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে নির্বাচন না, এই এজেন্ডা করে দেশে গোলমাল করো, বাধাও, ঝামেলা বাধাও, উত্তপ্ত করো, সরকারকে ব্যস্ত করে দাও। এবং এগুলো করার জন্য লক্ষ কোটি লোকের দরকার হয় না, অল্প কিছু লোক কিন্তু ওগুলো পারে। তো বিএনপি সেখানে আমার মনে হয় সে ভুল করেছে। তারপর এই যে হেফাজতে ইসলামের সঙ্গে যে কাজটি বিএনপি করেছে, আমি মনে করি সেটিও সঠিক সিদ্ধান্ত ছিল না, ভুল সিদ্ধান্ত ছিল। এবং এখন যদি প্রশ্ন করা হয়, আমি জানি না বেশে খোকন সাহেব কি জবাব দেবেন, যে হেফাজতে ইসলাম এখন কার সঙ্গে? হেফাজতে ইসলাম কি এখন আপনাদের সঙ্গে আছে? হেফাজতে ইসলাম সরকারের সঙ্গে। আমাদের ধারণা হচ্ছে তারা এখন তাদের যে অ্যারেঞ্জমেন্ট সরকারের সঙ্গে ওদের সুইট রিলেশন মেনটেন করে চলছে। তারপরে হচ্ছে এই বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে কাজগুলো হয়েছে বিএনপির মতো বিএনপির মতো একটি এফেক্ট হতে পারে, বিএনপির এটা কর্মসূচি হতে পারে না। 3 মাস একটা অবরোধ কর্মসূচি বাংলাদেশে অবরোধ হয়েছে, অসহযোগ হয়েছে বঙ্গবন্ধুর আমলে কয়দিন, বেগম খালেদার বিরুদ্ধে আওয়ামী লীগ, জামাতে ইসলামী, এরশাদের জাতীয় পার্টি মিলে অসহযোগ করেছিল 22 দিন, তো 28 দিন। তো এখন 3 মাস আপনি এরকম একটা কর্মসূচি চালালেন। কর্মসূচির মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, 148 জনের মৃত্যু, এ সবগুলো আবার বেগম জিয়া বিরুদ্ধে চালিয়ে দেওয়া হয়। এখানে অর্ধেক বেড়েছে কিছু ক্রস ফায়ার, কিছু নিজেদের মারামারি হয়েছে বিভিন্নভাবে, অর্ধেক হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে পেট্রোল বোমা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যেও আপনি এখন যদি প্রশ্ন করা হয়, এই যে সবগুলো বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন, আইন আছে, আদালত আছে, কয়টা ঘটনায় আপনারা বিএনপির কর্মীদেরকে দায়ী করে প্রমাণ করতে পেরেছেন এটা বিএনপি করেছে? চালাচ্ছে। এবং আমি যেটা মনে করি সেখানে সরকারের কিছু চালাকি ছিল। আমরা নকশালবাড়ি আন্দোলনের ঘটনা জানি, ভারতের নকশালবাড়ি আন্দোলন যখন গোটা ভারত তখন ইন্দিরা গভর্নমেন্টকে অস্থির করে ফেলছিল, ইন্দিরা গান্ধী একটা নকশাল তৈরি করেছিলেন, এটা আমরা জানি ইতিহাস। এবং সেই নকশাল দিয়ে এমন কোনো অপকর্ম ছিল না নকশাল নামে, তখন পাবলিক বলে নকশাল তো খারাপ, নকশাল বিরুদ্ধে খেপে গেল। কিন্তু সেটা করে আলটিমেটলি কিন্তু লাভ হয়নি। আজকে নকশালের সে রাজনীতি গোটা ভারতকে কাঁপিয়ে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে। তো এখন এগুলো ছিল। এখন আমার যেটা মনে হয়, আজকে বেগম খালেদা জিয়ার বক্তৃতা শুনে আমি ব্যক্তিগত আমি খুব সন্তুষ্ট, আমি জনগণের সঙ্গে আমিও স্বস্তি পাই। এবং একইভাবে একই সুযোগ আওয়ামী লীগও আছে। এটার অর্থ হচ্ছে উপলব্ধি করছেন বিএনপি নেত্রী যে অতীতে কিছু ভুল ভ্রান্তি হয়েছে। আমরা আবার সব যেগুলো ভুল হয়েছে সেগুলো নাও করতে পারেন, কিন্তু কিছু ভুল হয়েছে, সে ভুলের জন্য তার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালের 5 জানুয়ারির যে নির্বাচনটি, সেটি একটা পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রশ্নে ঠিক আছে, ওনাদের অবস্থান সঠিক ছিল। কিন্তু যখন সরকার তার অবস্থান শিফট করলো, সরকার বলেছিল আমরা দলীয় সরকার অধীনে নির্বাচন করব, সেই জায়গা থেকে শিফট করে সরকার যখন বলল দলীয় সরকার না, সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন আসেন, তখন আমার মনে হয় বিএনপির এবং আমার যত ইনফরমেশন আমি যদি জানি, ওই প্রস্তাবের পরে বিএনপির মধ্যে একটা চিন্তা এসছিল নির্বাচনে যাবে, কিন্তু সে সময়টি আর সরকার দেয়নি, সরকার সেই সুযোগ আর বিএনপিকে নিতে দেয়নি। এবং সেটা টেলিফোন আছে, তারপর আমি ইয়ের কাছে যাবো। দর্শক আপনার পরিচয় প্রশ্ন করুন। আমি সেলিম রেজা বলছি মকিমপুর ঝিনাইদহ থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশে লক্ষ্য করলাম, সেখানে মনে হচ্ছিল আওয়ামী লীগ এবং বিএনপির মূল মাথা ব্যথার জামাত ইসলামকে নিয়ে। আওয়ামী লীগ চাই যে এদের থেকে জামাতকে চিরতরে উচ্ছেদ করতে, আর বিএনপি চায় যে কোনো মূল্যে জামাতকে পুনর্বাসন করতে। তো যেহেতু জামাত ইসলাম একটি বিতর্কিত দল, স্বাধীনতা যুদ্ধে তার অবদান খুব খারাপ, এবং বর্তমানে বাংলাদেশের একটা সন্ত্রাসী দল, এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিএনপির উপর চাপ দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে আপনারা জামাতকে ত্যাগ করেন। তারপরেও আসল জামাতকে ত্যাগ করার ব্যাপারে বিএনপি পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি জামাতের সঙ্গে সম্পর্ক তৈরি করে বিএনপি নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর তারা জামাতকে ছাড়তে রাজি না। কি এমন গভীর সম্পর্ক জামাতের সঙ্গে বিএনপির আছে, এটা আমার প্রশ্ন।
এবং তারা আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আজকে জনসভায় আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেছিলেন, পাশাপাশি উনি আফজল ভাই যে কথাগুলো বলেছিলেন এবং সিরাজ ভাই বলেছেন, আমরা যদি আজকের ইয়াতে যে বক্তব্য থেকে যে সমস্যার সমাধানটা, উনি যে আলোচনার কথা বলেছেন, যে আমরা তিক্ত অভিজ্ঞতা যেগুলো হয়েছে গত 2 বছর ধরে নির্বাচনকে ঘিরে যা যা হয়েছে, এগুলো তো আমরা, আপনিও বলেছেন, উনি আফজল ভাই বলেছেন এবং সিরাজ ভাই বলেছেন। এখন বলেন যে আমরা কি একটা ভালো রাজনৈতিক অবস্থানের দিকে যেতে পারবো? আমি আসছি, তবে আমি যে শ্রোতা দর্শক প্রশ্ন করলেন জামাত ইসলামকে সঙ্গে বিএনপি সম্পর্কটা কি, জামাত ইসলামের সঙ্গে বিএনপি কোনো সম্পর্ক নেই আদর্শগত। বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, এবং কৌশলগত কারণে বিভিন্ন সময় জামাত আওয়ামী লীগ সঙ্গ ছিল। আপনি নিজেরটা বলেন। আওয়ামী লীগ সঙ্গ ছিল, এবং 96 সালে বিএনপি ক্ষমতাচ্যুত করার জন্য আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি সবাই যৌথভাবে কিন্তু করেছে। আর সেই সময় যদি এখন যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, ওরা 5% বেগম খালেদা ব্যবহার করতো, ক্ষমতা থাকতে আর 5 বছর থাকতে কোনো অসুবিধা ছিল না, সেটা করে নাই। বেগম খালেদা নমনীয় ছিল, ঠিক আছে, একটা যুক্তি, ভালো বক্তব্য রাখা হচ্ছে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যে নিষ্ক্রিয় সরকার দরকার। এবং এটা উনি কিন্তু 1 মাসের মাথায় কিন্তু পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে আবার নিশ্চয় চলে গেলেন, যেটা টলারেন্সটা আওয়ামী লীগের নেই। আর এখন নিউজ যেটা আসছে, আমাদেরকে বাদ দিয়ে নির্বাচনটা করলো 5 জানুয়ারি, যে আমাদের ক্ষোভ আছে, বক্তব্য আছে, কালো দিবস পালন করি। আওয়ামী লীগ তাদের জীবনে প্রতিষ্ঠার পর থেকে একটা ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ, আন্দোলন সংগ্রামের মধ্যে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে, আগে এই পথ অতিক্রম করছে। সে আওয়ামী লীগের অনেক নির্বাচন জিতেছে আওয়ামী লীগ। কখনই আওয়ামী লীগ এসব এই গণতন্ত্রের বিজয় দিবস পালন করেনি। এই 5 জানুয়ারি গণতন্ত্র পালন করছে, আওয়ামী লীগ ব্যাখ্যা দিতে পারছে না। তবে আমার কাছে মনে হচ্ছে 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগই প্রথম নির্বাচন ব্যবস্থাকে মানে তারা দেখালো যে মাইট ইজ রাইট, যার কাছে ক্ষমতা সে আশ্বাসনে যাবে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করবে, সরকারি কমিটি ব্যবহার করে, এইভাবে বিজয় করতে হবে। এবং নতুন ধরনের একটা পৃথিবীতে গণতন্ত্রের ইতিহাসে নতুন ধরনের একটা তত্ত্ব দিল গণতান্ত্রিক তত্ত্ব, সেটি হলো এই যে 65 আর্টিকেল 60 বলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হবে, ভোট দরকার নাই, কেউ কন্টেস্ট নেই, ঠিক আছে, হয়ে গেল। এবং সেখানে মধ্যে কি হলো, আপনার মানে প্রত্যেক ভোট ছাড়া গণতন্ত্র কায়েম হতে পারে, নিউ থিওরি, রাইট? এই প্রথমত ওই জন্য করছে আর কি এটা। এবং এটা উনি বললেন যে আমরা নির্বাচন কমিশন অধীনে নির্বাচন গেছি, ওখানে তো সরকার পরিবর্তন হবে। আর অনেকেই আমাদের আফসোস ছিল যে যদি আমরা নির্বাচনে যেতাম বিএনপি জিতে যেত, অনেক সিট পেয়ে যেত, সরকার গঠন করতো সরকারের অধীনে। তো এটা কৌশলগত বিএনপি এই আপনার উপজেলা নির্বাচনে, তার পরবর্তী পর্যায়ে আপনার এই মেয়র নির্বাচনে, সর্বশেষ পৌরসভা নির্বাচনে মূলত অনেকগুলো কারণ আছে, মূলত 2টা কারণে গিয়েছে। প্রথম হলো যে আমরা দেখা যাই যে পাবলিকলি সরকারের জনপ্রিয়তা নেই, এবং নির্বাচন কমিটির অথর্ব, তাদের কোনো গার্ডস নাই, সাংবিধানিক দায়িত্ব পালন তারা পুরোপুরি ব্যর্থ, এবং তারা নির্বাচন কিভাবে হবে, এভাবেই হয়তো 5 জানুয়ারি নির্বাচন যে আমরা যেতাম, সরকার তাহলে বৈধতা পেত। এখন আছে 100 জন্য নবগত ছিল, 100 থাকলো, 140 থাকুক না, এও থাকুক, ভোট টোট ছাড়া বৈধ হবে নাকি? কত পৃথিবীর কত দেশে মার্শাল ছিল, সামরিক শাসন, আমাদের দেশে তো ছিল, হ্যাঁ আমাদের ছিল, এটা কি আসা কিছু আসা যায় না। এটা তো এটার জন্য নতুন ধরনের আমাদের সমস্যা। হ্যাঁ, এবং আসলে মূলত এখন যেটা চলছে বাকশাল নাই, তো বাস্তবে মোর দেন বাকশাল। আচ্ছা, আলোচনা সম্ভব? আচ্ছা আসতেছি আমি আসতেছি। আর যেটা বলে $26 মিলিয়ন জমা আছে বাংলাদেশ ব্যাংকে, এই অথর্ব মানুষ যার কোনো কর্মক্ষমতা নেই, সে টাকা ব্যাংকে রাখবে, জমা হবে। যে কর্মক্ষম মানুষ তা ইনভেস্টমেন্ট করবে, সরকারের মানে অথর্বতা বা মানে বাণী সরকারের ক্ষমতা নেই, এটা প্রমাণ করে এটা। আর যেটা এখন যেটা যাই হোক, এই সিচুয়েশন দেখেন জঙ্গি অনেক বেড়ে গেছে সরকার মালিকের, ঠিক আছে। আর শুধু আমরা ভয় পাচ্ছি জামাতকে নিয়ে, কি জানেন, জামাতে ছেড়ে দিলে আওয়ামী লীগ নিয়ে যাবে, এবং এই জন্য আমরা ছাড়ছি না। আচ্ছা, ভেরি গুড, আমাদের সময় শেষ পর্যায়ে আছে। শেষ করবে রাজশাহীতে
পত্রিকা আসছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে জামাতকে জয়েন করেছে আর অনেকে জয়েন করাচ্ছে। তো সেই জন্য আমাদের ভয় এটাই, ভোটের কারণে কি আমরা ভোট দেওয়ার কারণে শেষ করে এই সিচুয়েশনে গুড গভর্নেন্স, গণতন্ত্র, এই সংবিধানের সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের যে কারণে হয়েছিল গণতন্ত্র সমুন্নত রাখা রাখতে হবে। দেশটা সবার, দল করতে পারে, কোন দলের মালিক দল দেশের মালিক নয়, জনগণ মালিক। আর কনস্টিটিউশনে বলা আছে শুধু এইটাকে আমি ডেমোক্রেটিক কান্ট্রি এবং গুড গভর্নেন্স, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত এবার দেশ আমরা চাই এবং টলারেন্স। এই জন্য আপনাদের ঠান্ডা মানে সরকারের মতো অধৈর্য চলে কেন? এখন আমরা এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে এখান থেকে আমরা গুড গভর্নেন্স দিতে হবে, ডেমোক্রেসি দিতে হবে, হিউম্যান রাইটস দিতে হবে। আজকে সরকার তো শুনুন এইভাবে তো আইন শৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মচারী দিয়ে আপনি থাকেন না, থাকলে কি গুড গভর্নেন্স হবে না। আমরা চাই এখান থেকে এন্ড করে পজিটিভ হয়েছে আমরা আহ্বান করবো বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক পোস্টার নিয়েছেন এবং সৈয়দ আশরাফ সাহেব আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল আজকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন না, উনি যে ওনার বক্তব্য এটা মিল আছে কিন্তু যদি এবং সমগ্র জাতির ভিতরে স্বস্তি আসতেছে মনে হয়। আমরা বোধ হয় এই ক্রাইসিসটা আছে, ক্রাইসিসটি উত্তরণ করতে হবে, উপলব্ধি করছি আমরা। দেশটা কিন্তু ঘাতক দালাল, রাজাকার, আলবদর অথবা দেশ বিরোধী শক্তির না। আজকে এই যে বিএনপি নামক যে দলটি, এই দলটির যে গঠন প্রণালী অথবা এই দলটি গণতান্ত্রিক সবক যে আজকে আমাদের শুনতে হচ্ছে, সেটি কিন্তু আমরা এটা শুনতে রাজি না এই কারণে যে এই দলই বাংলাদেশে ভোট ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করেছে। তারা এই দেশে আমাদের নিকট অতীতে, আগের কথা না, এটা হলো এই দেশে হা না ভোটের কারা উৎসব করেছিল, তারা এই দেশে হুন্ডা গুন্ডাল মহড়া দিয়ে ভোট ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল, তারা এই দেশে মাদুরের মাঠে নির্বাচন করেছিল, অথবা এই যে আমাদের এই যে ঢাকা এই যে তেজগাঁ নির্বাচনে কিভাবে ভোট কারচুপি হয়েছিল, এই ঘটনাগুলো আমরা জানি। সেই জায়গা থেকে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভোট ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি জায়গায় দেশটাকে নিয়ে এসেছে। কিন্তু ভোট ব্যবস্থাকে সম্পূর্ণ যারা নষ্ট করে, যারা ভোটের রাজনীতি বিশ্বাস করে না, যারা অন্যভাবে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল, মানুষ হত্যা করে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিল, তারা কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার জন্য দায়ী। আপনি একদম সেটা কথা সোজা আসে, উনি বলেছেন জামাতকে ছেড়ে দিলে আওয়ামী লীগ ধরে ফেলবে। আপনি বলেন এইটা নিয়ে। ঠিক আছে, জামাত যুদ্ধাপরাধীদের কারা লালন করছে আর কারা দেশে 30 লক্ষ শহীদের যে রক্তস্নাত এই বাংলাদেশে তাদের যে আত্মা শান্তি দেওয়ার জন্য যে বিচারের প্রক্রিয়া আনছে, কারা তাদেরকে ফাঁসির দণ্ডে ঝুলিয়েছে, এটা তো মানুষ জানে। সুতরাং এই কথা বলে ভেবে দেখবে না। আজকে বিজয়ের মাসে যারা বলতে পারে, যে নেত্রী বলতে পারে যে মুক্তিযুদ্ধের যে শহীদদের নিয়ে সংখ্যাতত্ত্ব নিয়ে বিতর্ক উচ্চারণ করে, অথবা যারা যে দল আজকে আমাদের কর্মী সম্পর্কে আজকে খোকন সাহেব কথা বললেন, আজকে এই দলের নেতা কর্মীরা এই বাংলাদেশের স্বাধীনতা বেশি সংগ্রাম করেছে। আজকে যে দলের পক্ষে কথা বলছে, এই দলের প্রধান আজকে যিনি এস্টিমেট টাকা চুরি করার অপরাধে টাকা সাদা করার কি অপমান আমাদের এই সমঝোতাটা যে কথাটা হচ্ছে কিভাবে আমার মনে হয় দলে আমার মনে হয় দুটো ঠিক আছে ঠিক আছে সংবিধান রক্ষা করেন আপনিও কিন্তু আমার মনে হয়
দুই দলই সংকটে আছে, সংকটে ফেলেছে। এই সংকট থেকে উত্তরণের জন্য দলের মধ্যে আমরা যে উপলব্ধিটা দেখলাম এই উপলব্ধিটা কাজ করুক, এটা আরো ম্যাচিউরড হোক, এবং আমরা আশা করি সম্ভব হচ্ছে গণতন্ত্রের চর্চা করে, গণতন্ত্র অনুশীলন করে, এবং মূলত আমরা একজন সংবাদ কর্মী বিএনপির সঙ্গে আছে একটা জোটে, এই জোটটা ভেঙে দিলে জামাতে ইসলামী আর বিএনপির সঙ্গে নাই। আজকে তো বিএনপি একা করেছে মিটিং করছে, আজকে তো জামাত ছিল না, তো কাজে এই জোটটা ভেঙে দিলে জামাত ইতিমধ্যে 10,000 জামাত কর্মী আওয়ামী লীগে যোগদান করে ফেলেছে। এবার এটা বেকার করে উপায় আওয়ামী লীগ বিভিন্ন এক জায়গায় শিবিরের এক কানা ছাত্রলীগের লোকাল কমিটির প্রেসিডেন্ট হয়ে গেছে, কালকের পত্রিকা নিউজ আছে। এটা তো আরো বিপজ্জনক। আমার কথা হচ্ছে এখন আজকে আমরা যেটা বুঝেছি, আমরা স্বস্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি। আমরা মনে করি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে, দুই দলই এই সংকট থেকে উত্তরণের জন্য চেষ্টা করে জাতিকেও পরিত্রাণ দেবে, এবং আমরা আশু শীঘ্র একটি গ্রহণযোগ্য ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে যেই ক্ষমতা যাক, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে, আসুক, বিএনপি আসুক, একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সংসদ এবং একটি সরকার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতে আত্মসম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় দৈনিক প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ়। ওয়াও, তুষারপাত? তুষারপাত নয়, এ হলো খুশকি। লেবু আর মেথির প্রাকৃতিক গুণ সম্পন্ন কুমারিকা ড্যান্ড্রফ কন্ট্রোল অয়েল খুশকি নিয়ন্ত্রণ করে আর চুলকে করে সুন্দর। কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি।
দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। এখন প্রতিটি 100 গ্রাম সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। মাত্র 2190 টাকায় দুর্দান্ত স্মার্টফোন সিম্ফনি E5। জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ও ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। সুন্দর তুমি লুকিয়ে আছো স্পর্শের কিনারায়। দীপ্তিময় রঙে বাড়ি রাঙালে উজালা ওয়েদারপ্রুফ আপনার বাড়িকে দেয় দীর্ঘস্থায়ী সৌন্দর্য। উজালা পেইন্ট, জীবনটাই রঙিন। মাত্র 2190 টাকায় দুর্দান্ত স্মার্টফোন সিম্ফনি E5। এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট ডেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। এখন প্রতিটি 100 গ্রাম সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট ডেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। শুধু দুধ, আমার হরলিক্স তখন না খেলে ভাবি যতবার দুধ সাথে হরলিক্স। এখন হরলিক্স 450 গ্রাম জারের সাথে 100 গ্রাম ফ্রি, বাঁচলে 88 টাকা। এখন 400 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে 50 গ্রাম এক্সট্রা আর 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? আমাদের সংসার ছোট্ট সোনামণি ভালোবাসায় ভরপুর। আরেকটা সন্তান হয়তোবা, কিন্তু এখনই নয়। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আইপ্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আইপ্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। এমন মাথা ভরা ঝলমলে সুন্দর চুল এখন হতে পারে আপনারও। ব্রাহ্মী, আমলা আর অ্যালোভেরার গুণ সমৃদ্ধ কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল চুলে পুষ্টি যোগায় আর চুল পড়া নিয়ন্ত্রণ করে। 10 জনের মধ্যে 8 জন ব্যবহারকারীর মতে কুমারিকা লক্ষণীয়ভাবে চুল পড়া নিয়ন্ত্রণ করে আর চুলকে করে তোলে সুন্দর। আসছেন তো আমাদের দলে? কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ও ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। এখন 400 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে 50 গ্রাম এক্সট্রা আর 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট ডেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। ভাবি আপনার ছেলেকে তো ছিলাম এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধে তো ভিটামিন মিনারেল সব আছে। আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800 বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিময়। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। আমার একটা দেশ, তাকে সবাই যেন সুখে, সুদিনের গান যেন থাকে সবার মুখে। স্বপ্ন আছে কারো, সব সাথে করতে পারো। Come together for a better
যদি সবাই মিলে করি তবে আগামী দেশটা হবে আরো সুন্দর, আরো সমৃদ্ধ। 1997 সাল থেকে ইটকল তাই দেশের বৃহত্তর নানা খাতে অর্থায়ন করে আসছে, দেশকে নিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের দিকে। ইটকল, টুগেদার ফর টুমরো। আমাদের সংসার ছোট্ট সোনা মিলে ভালোবাসায় ভরপুর। আরেকটা সন্তান হয়তোবা, কিন্তু এখনই নয়। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ তারাশীত বেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। স্যার, কুকি। কুকি কুকি মিহি ময়দার চাদরে মোলায়েম মাখনের দুধ, মিক্সিংটা আর তার মধ্যে তুষার সাদা কোরানো নরম নারকেল, না বাদাম, কুলমুল বাদাম, ইয়ামি চকলেট চিপ আর ওভেনের আদরে বেড়ে ওঠা ক্রিস্পি লেটন ডিলাইট। রিয়েল কোকোনাট, পিনাট আর চকলেট ফ্লেভারে সত্যি হয়ে এলো আপনার কল্পনার কুকি। কুকিনাট, রিয়েল কুকি। ভাবি, আপনি সেটাতে চান এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিনস মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমার এখন সময় দরকার। তাই আগামী 5 বছর আবার সন্তান নেওয়া নো ওয়ে। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। সবই তো বুঝলাম, কিন্তু বাড়ি তৈরিতে কোন রড ব্যবহার করেছেন? রডের আবার ভালো মন্দ স্যার একটা হলেই হলো। কি বললেন? সমস্যা নেই স্যার, এক্সট্রা চার্জ দিলেই। বদলে ফেলুন বললেই কি বদলানো যায় সবকিছু? চোখের আড়ালে কংক্রিটের ভেতরে থাকে রড, জানি আমরা ভাবি না, প্রশ্ন করি না কখনো। আপনার পরিবারের নিরাপত্তার জন্য সবকিছু জেনে ফ্ল্যাট কিনুন। PSRM Extreme. Feel safe with Extreme inside. জানুয়ারি উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির আলাদা সমাবেশ। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট দূর করে নির্বাচন দেওয়ার আহ্বান বেগম জিয়ার। আসুন সংলাপ করে, আলোচনা করে, তার মধ্যে দিয়ে একটা সমাধান বের করে আনি, গণতন্ত্র আনি। সন্ত্রাস নয়, শান্তিপূর্ণ রাজনীতি করতে বিএনপির প্রতি আহ্বান আওয়ামী লীগের।